কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার নামকরণের তাৎপর্য লেখো। বলছে ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় দ্য পোয়েট জন কিটস, কবি জন কিটস এক্সপ্রেসেস, এক্সপ্রেসেস কথার অর্থ হচ্ছে ব্যক্ত করা, এক্সপ্রেসেস কথার অর্থ হচ্ছে ব্যক্ত করা। কবি জন কিটস ব্যক্ত করেছেন পোয়েট্রি অফ আর্থ কবিতায় দ্যাট যে দ্য নেচার, দ্য নেচার কথার অর্থ হচ্ছে প্রকৃতি। দেখো এন ক্যাপিটাল মানে প্রকৃতিকে যেহেতু প্রাণ দিয়েছেন সে কারণে এন ক্যাপিটাল, কেউ এন স্মল লিখবে না, জিরো দিয়ে দেবে। দ্য নেচার ইজ ফুল অফ মিউজিক, যে প্রকৃতিতে গান বা সঙ্গীত দ্বারা পূর্ণ, ফুল মানে ভর্তি, মিউজিক মানে সঙ্গীত দ্বারা এই প্রকৃতি পূর্ণ। অ্যান্ড ইটস মিউজিক, এবং প্রকৃতির সেই সঙ্গীত নেভার স্টপস, কখনো থেমে থাকে না। ইভেন, যদিও দ্য চেঞ্জ অফ সিজন, ঋতুর পরিবর্তন, ক্যান নট এফেক্ট, কখনোই প্রভাব পড়ে না, এফেক্ট মানে হচ্ছে প্রভাব পড়া, প্রভাব পড়ে না দ্য মিউজিক অফ নেচার, এই প্রকৃতির সঙ্গীতে, মানে যদি ঋতুর পরিবর্তনও হয় তবুও প্রকৃতির সঙ্গীত তার আপন মনে চলতেই থাকে, কখনো তার প্রভাব পড়ে না। ইন সামার, গ্রীষ্মকালে, দ্য সান, সূর্য, মেক্স অল দ্য বার্ডস, করে ফেলে সমস্ত পাখিদের টায়ার্ড, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, গ্রীষ্মকালে সমস্ত পাখিরা হয়ে যায় ক্লান্ত। সো কমা দিও, একটা ভুলে গেছি, কমা দিও। সো তাই দে স্টপ, তারা বন্ধ করে সিঙ্গিং, গান গাওয়া। অ্যান্ড টেক শেল্টার, এবং তারা তখন আশ্রয় নেয় আন্ডার দ্য কুল শেড অফ ট্রিজ, মানে কুল মানে ঠান্ডা, শেড মানে ছাওয়া, হ্যাঁ, কুল শেড অফ ট্রিজ, গাছের ঠান্ডা ছাওয়ায় তারা কি করে, পাখিরা আশ্রয় নেয়। অ্যাট দিস মুমেন্ট, এই সময়, মুমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, মুমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, এই সময় দ্য গ্রাস অফার, সেই ঘাস ফড়িং, টেক্স দ্য লিড, নেতৃত্ব দেয় সেই গানের। দেখো কি বলেছি, দ্য ইন পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায় জন কিটস এক্সপ্রেসেস দ্যাট, কবি জন কিটস বলেছেন যে নেচার ইজ ফুল অফ মিউজিক, প্রকৃতি সঙ্গীত দ্বারা পূর্ণ, অ্যান্ড ইটস মিউজিক, এবং প্রকৃতির সেই সঙ্গীত নেভার স্টপস, কখনোই বন্ধ হয় না। ইভেন, এমনকি দ্য চেঞ্জ অফ সিজনস, ঋতুর পরিবর্তন, ক্যান নট এফেক্ট, কোনো প্রভাবই ফেলতে পারে না দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির সঙ্গীতে। ইন সামার, গ্রীষ্মকালে, দ্য সান মেক্স অল দ্য বার্ডস টায়ার্ড, পাখিরা সমস্ত পাখিরা সূর্যের আলোয় ক্লান্ত হয়ে যায়। সো তাই দে স্টপ সিঙ্গিং, তাদের গান করাকে তারা থামায়, এন্ড টেক শেল্টার, এবং তারা আশ্রয় নেয় আন্ডার দ্য কুল শেড অফ ট্রিজ, ঠান্ডা গাছের নিচে। এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য গ্রাস অফার, সেই ঘাস ফড়িং, টেক্স দ্য লিড, নেতৃত্ব দেয় কিসের, সেই সঙ্গীতের। সো সরি, হি বিকামস, হি বলতে গ্রাস অফারের কথা বলা হয়েছে, হি বলতে গ্রাস অফারের কথা বলা হয়েছে। দ্য গ্রাস অফার, অর্থাৎ সেই ঘাস ফড়িং, বিকামস, বিকাম কথার অর্থ হচ্ছে হয়ে ওঠা, সেই ঘাস ফড়িং হয়ে ওঠে দ্য পোয়েট অফ সামার, সেই গ্রীষ্মের কবি, বাই চিরপিং, চিরপিং মানে হচ্ছে কিচির মিচির করা, চিরপিং মানে হচ্ছে কিচির মিচির করা, পাখিদের গান। বাই চিরপিং মেরিলি, মেরিলি মানে হচ্ছে আনন্দের সাথে, মেরিলি মানে হচ্ছে আনন্দের সাথে। বাই চিরপিং মেরিলি ফ্রম হেজ টু হেজ, হেজ টু হেজ মানে হচ্ছে এক ঝোপ থেকে অন্য ঝোপে, মানে কি হয়, তখন গ্রীষ্মের কবি হয়ে ওঠে সেই ঘাস ফড়িং, এবং সে কিচিরমিচির করতে থাকে আনন্দের সাথে এক ঝোপ থেকে অন্য ঝোপে। হিজ সং, তার গান, দ্যাট মিনস ঘাস ফড়িং এর গান, এক্সপ্রেসেস, এক্সপ্রেসেস মানে আমি আগেই বলেছি ব্যক্ত করা, ইমেন্স জয়, ইমেন্স কথার অর্থ হচ্ছে প্রচুর, ঘাস ফড়িং এর গান প্রচুর আনন্দকে ব্যক্ত করে। দ্য সাউন্ড অফ দ্য গ্রাস অফার, সেই ঘাস ফড়িং এর সঙ্গীত, ফিলস দ্য এয়ার, সেই বাতাসকে পূর্ণ করে, অ্যান্ড শোস, এবং দেখায় দ্য লাক্সারি অফ সামার, লাক্সারি মানে স্বাচ্ছন্দ্য, অফ সামার, গ্রীষ্মের কতটা স্বাচ্ছন্দ্য আছে, গ্রীষ্মের কতটা সৌন্দর্যতা আছে, সেটা ঘাস ফড়িং দেখায়। হোয়েন, যখন, হি ইজ টায়ার্ড, হি বলতে ঘাস ফড়িং, যখন ঘাস ফড়িং হয়ে যায় ক্লান্ত, হি টেক্স, সে আশ্রয় নেয়, হি টেক্স রেস্ট, সে আশ্রয় নেয় বিনীত, বিনীত কথার অর্থ হচ্ছে নিচে, হ্যাঁ,
বিনিথ এ প্লিজেন্ট উইড, প্লিজেন্ট উইড কথার অর্থ হচ্ছে মনোরম আগাছা। সেই ঘাস ফড়িং যখন ক্লান্ত হয়ে যায় সে আশ্রয় নেয় প্লিজেন্ট উইড অর্থাৎ মনোরম আগাছা। প্লিজেন্ট উইড মানে হচ্ছে মনোরম আগাছা। লেখার জায়গা নেই বলে আমি বলে দিলাম। টু রিগেইন, রিগেইন মানে পুনরায়, এনার্জি শক্তি অর্জন করতে, এন্ড কন্টিনিউ এবং তারপরে আবার সে চালিয়ে যায় হিজ সং তার গানটাকে, এগেইন আর একবার। মানে কি এই পর্যন্ত যে যখন পাখিরা আশ্রয় নেয় তখন গ্রাস হাপার মানে ঘাস ফড়িং সে নেতৃত্ব দেয় এবং হি বিকামস আ পোয়েট অফ সামার, সে গ্রীষ্মের কবি হয়ে যায় বাই চিরপিং, কিচিরমিচির করে, মেরলি ফ্রম হেজ টু হেজ, আনন্দের সাথে এক যোগ থেকে অন্য যোগে। হি সাং তার গান, এক্সপ্রেসেস ব্যক্ত করে ইমেন্স জয় প্রচুর আনন্দকে। দ্য সাউন্ড অফ দ্য গ্রাস হাপার, সে ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর, ফিলস দ্য এয়ার বাতাসকে পূর্ণ করে, এন্ড শোস এবং দেখায় দ্য লাক্সারি অফ সামার গ্রীষ্মের সেই স্বাচ্ছন্দ্য বোধকে। when যখন হি ইজ টায়ার্ড, দ্যাট মিন্স ঘাস ফড়িং যখন ক্লান্ত হয়ে যায়, হি টেকস রেস্ট, ঘাস ফড়িং বিশ্রাম নেয়, বিনিথ এ প্লিজেন্ট উইড, একটি মনোরম আগাছার নিচে। টু রিগেইন অর্জন করতে, এনার্জি সেই শক্তিটাকে, এন্ড এবং কন্টিনিউ এবং চালিয়ে যায় সে হিজ সং তার গানকে, এগেইন পুনরায়। ওকে, দ্য পোয়েট্রি অফ আর্থ এই পৃথিবীর কবিতা, এটা কখনো কোটেশনের মধ্যে রাখবে না। দ্য পোয়েট্রি অফ আর্থ ডাজ নট সিস, সিস কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া, অর্থাৎ এই পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না। ইভেন এমনকি ইন উইন্টার শীতকালেও থামে না। এতক্ষণ তো আমরা জানলাম গ্রীষ্মকালে, শীতকালেও থামে না। ইন সাচ এ কোয়াইট ফ্রস্টি উইন্টার, একটা খুব নিস্তব্ধ, ফ্রস্টি মানে তুষার, হ্যাঁ ফ্রস্টি মানে হচ্ছে তুষার বা কুয়াশা, একটি কুয়াশাময় শীতের ইভিনিং এ সন্ধ্যায়, দ্য ক্রিকেট ঝিঝি পোকা, কিপস দ্য মিউজিক অফ দ্য আর্থ অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত রাখা। এই ঝিঝি পোকা কি করে, এই পৃথিবীর গানকে বা পৃথিবীর কবিতাকে বা পৃথিবীর সঙ্গীতকে জীবিত রাখে। ইট বিকামস দ্য পোয়েট অফ দ্য উইন্টার, তখন ওই গ্রাস হাপার কি করে, শীতের কবি হয়ে ধরা দেয়। সরি গ্রাস হাপার বলছি, ক্রিকেট, তখন ইট বলতে ক্রিকেট, ঝিঝি পোকার কথা বলা হয়েছে। তখন কি করে এই ঝিঝি পোকা শীতের কবি হয়ে ধরা দেয়, ইট সং এবং সেই ঝিঝি পোকার গান, ব্রিংস ওয়ার্মথ উষ্ণতা বয়ে আনে, এন্ড জয় এবং আনন্দ বয়ে আনে, টু দ্য আর্থ পৃথিবীর বুকে। টু এ পার্সন একটা ব্যক্তির কাছে, সিটিং যে বসে আছে, হাফ স্লিপিং অর্ধেক নিদ্রায়, নিয়ার দ্য ফায়ার প্লেস একটা উষ্ণ কোন ঘরের কাছে, দ্য ক্রিকেট সাং সেই ঝিঝি পোকার গান, সিমস টু বি তার কাছে মনে হয়, সিমস মানে মনে হওয়া, সিমস টু বি তার কাছে মনে হয়, টু বি যেন, কন্টিনিউয়েশন এ কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, হ্যাঁ কন্টিনিউয়েশন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, সে যেন তার কাছে মনে হয় যেন চালিয়ে যাচ্ছে, দ্য গ্রাস সাফার সং সে ঘাস ফড়িং তার গানটিকে, এমন সাম গ্রাসি হিলস কিছু পাহাড়ি ঘাসের মাঝখানে। দাস এইভাবে, দ্য মিউজিক ইন নেচার প্রকৃতির সঙ্গীত, নেভার কামস টু অ্যান এন্ড কখনোই শেষ হয় না। হেন্স তাই, আচ্ছা এই জায়গাটা একটা প্যারা চেঞ্জ করবে, হ্যাঁ এই জায়গায় একটা প্যারা চেঞ্জ করবে। হেন্স তাই, দ্য টাইটেল এই নামকরণটি, ইজ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ, এন্ড জাস্টিফাইড এবং তাৎপর্যপূর্ণ। দেখো আরেকবার পড়িয়ে দিই এরপর থেকে, বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ডাজ নট সিস, এই পৃথিবীর কবিতা কখনো থামে না, ইভেন ইন উইন্টার শীতকালেও থামে না, সরি, ইন সাচ এ কোয়াইট ফ্রস্টি উইন্টার একটি কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যায়, দ্য ক্রিকেট এই ঝিঝি পোকা, কিপস দ্য মিউজিক অফ দ্য আর্থ অ্যালাইভ, এই ঝিঝি পোকা কি করে, পৃথিবীর কবিতাকে অ্যালাইভ করে দেয়, দ্যাট মিন্স জীবিত করে দেয়। দ্য ইট বিকামস এই ঝিঝি পোকা হয়ে ওঠে দ্য পোয়েট অফ দ্য উইন্টার শীতের কবি। ইট সংস সেই ঝিঝি পোকার গান, ব্রিংস ওয়ার্মথ উষ্ণতা বয়ে আনে, এন্ড জয় আনন্দ বয়ে আনে, টু দ্য আর্থ পৃথিবীর বুকে। টু এ পার্সন একজন ব্যক্তি, সিটিং অ্যাসলিপ যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, অর্ধেক ঘুমে রয়েছে, নিয়ার দ্য ফায়ার প্লেস একটি কোন উষ্ণ ঘরের কাছে, দ্য ক্রিকেট সং ঝিঝি পোকার গান, সিমস টু বি
তার কাছে মনে হয় এ কন্টিনিউয়েশন অফ দ্য গ্রাসহপার সং, সেই ব্যক্তির কাছে মনে হয় সেই ঝিঝি পোকার সন্ধ্যাবেলার গানটিকে গ্রাসফড়িং এর গান। যে গ্রাসফড়িং তার গানটাকে চালিয়ে যাচ্ছে কোথা থেকে? অ্যামং সাম গ্রাসি হিলস। গ্রাস হিলস মানে হচ্ছে পাহাড়, কিছু পাহাড়ি ঘাসের, গ্রাসি মানে হচ্ছে ঘাস, কিছু পাহাড়ি ঘাসের মাঝখান থেকে যেন ঘাসফড়িং সে গেয়ে চলেছে। এইভাবে দ্য মিউজিক of the earth never comes to an end, এইভাবে পৃথিবীর গান কখনোই শেষ হয় না। hence তাই the title, এই নামকরণ appropriate, যথার্থ, and justified, তাৎপর্যপূর্ণ। ওকে, আমরা এবার কোশ্চেনটাকে সুবিধাজনকভাবে ভাগ করে নেব আমাদের এক্সামে পড়ার সুবিধার্থে। ফার্স্ট অফ অল তোমরা কি করো, এইটুকে লেখো এ পার্ট, এটাকে লেখো এ পার্ট। এখান থেকে এগেইন পর্যন্ত এটাকে লেখো বি পার্ট, এটাকে লেখো বি পার্ট। আর এখান থেকে গ্রাসি হিলস পর্যন্ত এইটুকে লেখো সি পার্ট। আর এখান থেকে জাস্টিফাই পর্যন্ত এটুক লেখো ডি পার্ট। ওকে, আবার বলি, এই প্যারাটা হচ্ছে এ পার্ট, এখান থেকে এগেন পর্যন্ত হচ্ছে বি পার্ট, বি পার্ট। আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি পার্ট, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি পার্ট। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বার্ডস এখানে কি রোল প্লে করেছে এই কবিতায়, পাখিদের নিয়ে কোনো যদি প্রশ্ন আসে এই প্যাসেজটা টুকে দেবে। ওকে, যদি সামার দিয়ে প্রশ্ন আসে বি পার্ট তুলে দেবে, যদি উইন্টার দিয়ে প্রশ্ন আসে সি পার্ট তুলে দেবে, আর যদি টাইটেল আসে একমাত্র তাহলে ডি পার্ট দেবে। তুলে ধরেছেন সেটা লেখো। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন পোয়েট্রি অফ আর্ট, পোয়েট্রি অফ আর্টে কোন পিকচার তুলে ধরা হয়েছে সামারের, এন্ড হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, কিভাবে সেই পিকচারটা শীতের দিকে এগিয়ে গেছে। হোয়াই ডাজ কিডস ফিল, কেন কিডস মনে করেন দ্য পোয়েট্রি অফ আর্ট, এই পৃথিবীর কবিতা ইজ নেভার ডেড, কখনোই শেষ হবে না। চারটে প্রশ্ন ক্লিয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে কিডস পোয়েট্রি অফ আর্ট কবিতায় দুটো ঋতুর যে তুলে ধরেছেন সেটা লেখো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সামার উইন্টারের পরিচয় দাও। থার্ড কোশ্চেন হচ্ছে সামারের কোন ছবি ফুটে উঠেছে এবং সেটি কিভাবে শীতের ছবিতে এগিয়ে যায়। ফোর্থ হচ্ছে কেন কিডস মনে করেছেন এই পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না। চলো আনসারে যাই। ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, পোয়েট্রি অফ আর্ট কবিতায় জন কিডস হ্যাজ ড্রন, ড্রন মানে হচ্ছে অঙ্কন করা, ড্রন মানে হচ্ছে অঙ্কন করা। জন কিডস অঙ্কন করেছেন এ ফাইন পিকচার, একটা খুব সুন্দর চিত্র, ফাইন মানে হচ্ছে সুন্দর, একটা সুন্দর চিত্র অফ সামার, গ্রীষ্মের, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জাতে, এন্ড দ্যাট অফ উইন্টার, এবং শীতের ছবি ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা, দ্বিতীয় স্ট্যান্জাতে, মানে প্রথম স্ট্যান্জাতে গ্রীষ্মের ছবি এবং দ্বিতীয় স্ট্যান্জাতে কিসের ছবি, শীতের ছবি। আমরা এখানে লিখতে পারি ফার্স্ট স্ট্যান্জার বদলে লিখতে পারি অক্টেভ, অক্টেভে, আর লাস্ট স্ট্যান্জার বদলে লিখতে পারি বা সেকেন্ড স্ট্যান্জারের বদলে লিখতে পারি সেস্টেটে। যে আমরা বলতে পারি এই কথাটা যে ইন পোয়েট্রি অফ আর্ট জন কিডস হ্যাজ ড্রন ফাইন পিকচার অফ সামার ইন দা অক্টেভ, যদি প্রশ্ন আসে অক্টোবে কিসের ছবি কবি তুলে ধরেছেন, এন্ড দ্যাট অফ উইন্টার, এবং শীতের ছবি ইন দা সেস্টেট, এবং সেস্টেটে শীতের ছবি। ইন সামার, গ্রীষ্মকালে, দ্য সান মেক্স, সূর্য করে তোলে অল দা বার্ডস টায়ার্ড, সমস্ত পাখিদের ক্লান্ত, সো তাই একটা কমা দেবে, দে স্টপ সিঙ্গিং, তাই পাখিরা গান করা থামিয়ে দেয়, এন্ড টেক শেল্টার, এবং আশ্রয় নেয়, আন্ডার দ্য কুল শেড অফ ট্রিজ, ঠান্ডা গাছের নিচে,
At this moment, এই মুহূর্তে the grasshopper takes the lead, ঘাসফড়িং নেতৃত্ব দেয়। He becomes the poet of summer, সে গ্রীষ্মের কবি হয়ে ধারা দেয়। By chirping, কিচিরমিচির করতে করতে, চিরপিং মানে ওয়ার্ডটার বাংলা মানে একবার আমি বলেছি যে কিচিরমিচির করা। মেরিলি আনন্দের সাথে from hedge to hedge, এক ঝোপ থেকে অন্য ঝোপে। His songs, সেই ঘাসফড়িংয়ের গান এক্সপ্রেস ব্যক্ত করে immense joy, প্রচুর আনন্দকে। immense মানে হচ্ছে প্রচুর, আগেই বলেছি। The sound of the grasshopper, সে ঘাসফড়িংয়ের কণ্ঠস্বর fills the air, বাতাসকে ভরিয়ে তোলে and shows, এবং তুলে ধরে luxury of summer, গ্রীষ্মের আনন্দকে। When he is tired, যখন সেই ঘাসফড়িং ক্লান্ত হয়ে যায়, he takes rest, সে বিশ্রাম নেয় beneath a pleasant weed, একটি মনোরম আগাছার নিচে, to regain energy, পুনরায় শক্তি সঞ্চয় করতে, and এবং continue his song again, পুনরায় তার গানকে চালিয়ে যেতে। The poetry of earth, এই পৃথিবীর কবিতা, does not cease even in winter, শীতেও শেষ হয় না। In such a quiet frosty winter, একটি নিস্তব্ধ শীতের সন্ধ্যায়, evening, the cricket keeps the music of the earth alive, ঝিঝি পোকা এই পৃথিবীর গানকে করে তোলে সজীব বা জীবিত। It becomes, ঝিঝি পোকা হয়ে ওঠে the poet of winter, শীতের কবি। Its songs, সেই ঝিঝি পোকার গান, brings warmth and joy, উষ্ণতা এবং আনন্দকে বয়ে আনে to the earth, এই পৃথিবীর বুকে। To a person, একজন ব্যক্তির কাছে, sitting half asleep, যে অর্ধ তন্দ্রাচ্ছন্নতায় বসে আছে, near a fireplace, একটি উষ্ণ স্থানে। The cricket song, সে ঝিঝি পোকার গান, seems to be, তার কাছে মনে হয়, a continuation of the grasshopper song, ঘাসফড়িংয়ের গানের, এই ঘাসফড়িংয়ের গানটারই একটা কন্টিনিউয়েশন, ঘাসফড়িংয়ের গানটারই একটা বয়ে যাওয়া। among some grassy hills, কিছু মনোরম আগাছার মধ্যে, অর্থাৎ কিছু মনোরম আগাছার মধ্যে একটা ঘাসফড়িং গেয়ে চলেছে, এই কথা, এই জিনিসটাই মনে হয় যে লোকরা আর্দ্র তন্দ্রাচ্ছন্নতায় শুয়ে রয়েছে। দিস ইজ দ্য সং অফ নেচার, এই প্রকৃতির গান, কন্টিনিউস, চলতে থাকে, উইথ দ্য সাইকেল অফ সিজন, ঋতুর সাথে সাথে। ক্লিয়ার? এই ফার্স্ট স্ট্যাঞ্জাটা দিলাম এ পার্ট, আর সেকেন্ড স্ট্যাঞ্জা দিলাম বি পার্ট। এ পার্ট কি কি প্রশ্ন আসলে আমার উত্তর হবে এ পার্ট। ফার্স্ট অফ অল, সামার সিজন, বলে যদি সামার সিজনের কোন পিকচার খুঁজে পাওয়া যায় লেখো, উত্তর হবে কি এ পার্ট। যদি প্রশ্ন আসে অক্টেভে কোন পিকচার ফুটে উঠেছে পোয়েট্রি অফ আর্থ কবিতায়, উত্তর হবে সামার সিজন। যদি বলে রোল অফ গ্রাসহপার, যদি বলে রোল অফ গ্রাসহপার, যদি বলে ঘাসফড়িং এর ভূমিকা লেখো এই কবিতায়, উত্তর হবে ফার্স্ট স্ট্যাঞ্জা। যদি বলে রোল অফ নেচার, উত্তর হবে এ প্লাস বি, প্রথম প্লাস সেকেন্ড দুটো স্ট্যাঞ্জায়। ক্লিয়ার? টোটাল ফার্স্ট প্যারার আনসার হবে কি, যদি বলে রোল অফ নেচার, যদি বলে সামার সিজনের বর্ণনা দাও, যদি বলে কবিতার প্রথম 8 লাইন বা অক্টেভে কোন পিকচার ফুটে উঠেছে, যদি বলে গ্রাসহপারের কি ভূমিকা পালন করেছে রোল অফ গ্রাসহপার। এই 1 2 3 4 চারটে কোশ্চেনই যাই দিক না কেন উত্তর হবে, এই চারটে কোশ্চেনই যাই দিক না কেন উত্তর হবে ফার্স্ট পার্ট। এবার আসি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি কি প্রশ্ন এলে উত্তর হবে সেকেন্ড পার্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যদি বলে কবিতার শেষ স্টেটে কোন পিকচার ফুটে উঠেছে, কবিতার শেষ স্টেটে কিসের ছবি ফুটে উঠেছে। যদি কবিতায় প্রশ্ন আসে যে উইন্টার সিজনের বর্ণনা দাও, উইন্টার সিজনের বর্ণনা দাও। যদি কবিতায় প্রশ্ন আসে রোল অফ ক্রিকেট, ঝিঝি পোকার ভূমিকা লেখো। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই লাইনটা কোট করে, দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে লিখছি আমি নেভার সিজ, দিয়ে কোটেশন শেষ, এই পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। দিয়ে প্রশ্নটা আসলো সাপোজ এক্সপ্লেইন
ব্যাখ্যা করো, বা প্রশ্ন আসলো ওয়াই, কেন দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, কেন এই কবিতা শেষ হয় না। আশা করি এই প্রশ্নটা আর ফার্স্ট কোশ্চেনটা, যদিও বডি কিন্তু দুটো কোশ্চেনেরই এক, বডি দুটো কোশ্চেনেরই এক, সেম কোশ্চেন পড়ছো। এই কোশ্চেনটা পড়লে তোমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টোটাল 8টা কোশ্চেন কভার হয়ে যাবে এই কোশ্চেনটা পড়লে। আর আগের কোশ্চেনটা পড়লে মিনিমাম একটা দুটো, সুতরাং এই 10টা প্রশ্ন তোমার এই দুটো প্রশ্ন থেকেই কমন চলে আসবে। এবং আর্টিস্টিক্যালি দুটো কোশ্চেনেরই বডি আমি সেম রেখেছি। দেখো পোয়েট্রি অফ আর্থ যেহেতু আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব, তাই পোয়েট্রি অফ আর্থ থেকে কি প্যাটার্নে প্রশ্ন আসবে সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে প্রশ্ন আসবে দুটো সেকশনে, হয় 3+3, এই কবিতায় প্রশ্ন আসবে হয় 3+3 না 1+2+3, এর ব্যতিক্রম প্রশ্ন আসবে না। আর এবারে কিন্তু 5 নম্বর না 6 নম্বরের প্রশ্ন। 3+3 যদি আসে খুব সহজ, আর একটা আসে 6 নম্বরে যদি প্রশ্ন আসে তাহলে একটাই প্রশ্ন আসবে লাস্টের কোশ্চেনটা। যদি 6 নম্বরে তোলে তাহলে একটাই প্রশ্ন তুলবে, সেটা হচ্ছে লাস্টের প্রশ্ন। 6 নম্বরে এই প্রশ্নটা ছাড়া আর কোনো প্রশ্ন হয় না। আর হয় টাইটেল, যেটা ফার্স্ট কোশ্চেন কভার করে, এছাড়া আর কোনো প্রশ্ন হয় না। আর যদি 3 নম্বরের প্রশ্ন আসে তাহলে দুটো ঋতুর বর্ণনা আলাদা আলাদা করে বলতে পারে, অক্টেভ আর সেস্টেট দুটো লেখো, যদি বলে গ্রাসহপার ক্রিকেট লেখো, বলতে পারে সামার উইন্টার লেখো, দিয়ে 3 3 6। আর এখানে 1+2+3 মানে কি, এক হচ্ছে এসএকিউ, এক হচ্ছে এসএকিউ করলে কমন পাবো, দুই হচ্ছে দুই যদি দেয় ফার্স্ট প্যারার থেকেই দেবে, আর 3 হচ্ছে লাস্ট প্যারা। ক্লিয়ার? এই 3টে ভাগে এই কবিতা থেকে ভাঙবে, আর 3টে ভাগে ভাঙুক 6টা ভাগে ভাঙুক, আমার এই দুটো প্রশ্ন পড়লে এই সব কটা কোশ্চেন কভার হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, প্রশ্নগুলো লিখবে।